মাই টপার্স, ওয়েলকাম ম্যাট্রিকুলা বাংলা। আমি তোদের ঋতিকা ম্যাম। আজ তোদেরকে বলবো ক্লাস 11 এর আমাদের এডুকেশনের একটা অন্যতম চ্যাপ্টার শিক্ষার উপাদান। এখানে কি রয়েছে? তোরা তো অলরেডি আর্টস মানে এডুকেশন যে রয়েছে, এডুকেশন সাবজেক্টটা কি সেটা অলরেডি তোরা জেনে ফেলেছিস, তাই তো? অলরেডি আমি তোদেরকে জানিয়ে দিয়েছি। আজ আমরা একদম চট করে শিখবো বা চট করে আমাদের মাথায় ঢুকিয়ে নেবো যে শিক্ষা মানে এই যে আমরা যে শিক্ষা লাভ করছি, আমরা যে জ্ঞান অর্জন করছি, এই জ্ঞান অর্জনের ক্ষেত্রে, শিক্ষা লাভের ক্ষেত্রে কি কি উপাদান দরকার সেটা আমরা জানবো। আর তোরা সকলে জানিস, এবার দেখ আমার ক্লাস মানে তোরা জানিস যে রিয়েল লাইফের এক্সাম্পল প্রচুর, ভরে ভরে এক্সাম্পল, মানে উদাহরণ ছাড়া আমার মনে হয় যে এক্সাম্পল ছাড়া কোনো জিনিস মাথায় ঢোকানো যাবে না, তাই তো? আচ্ছা, তোরা সকলে বিরিয়ানি খেতে ভালোবাসিস না? আমি তো প্রচন্ড ভালোবাসি, তাই আমি এক্সাম্পলটাই বারবার নিয়ে আসি। তো এই বিরিয়ানির জানিস যে বিরিয়ানি তৈরি করতে গেলে আমাদের কিন্তু প্রচুর উপকরণ দরকার লাগে, তাই তো? যেরকম তো চাল দরকার, আলু, ডিম, মাংস, গোলাপ জল, কেওড়া তেল, এখন প্রচুর বিরিয়ানির মশলা, এখন প্রচুর উপাদান আমাদের দরকার। কারণ এই ইনগ্রিডিয়েন্টস গুলো ছাড়া আমাদের কিন্তু বিরিয়ানি রান্না একদম পসিবল নয়, রাইট? ঠিক সেরকমই শিক্ষা লাভ করতে গেলেও এই যে আমরা যে পড়ছি, আমরা যে জ্ঞান অর্জন করছি, সেই জ্ঞান অর্জনের ক্ষেত্রে, সেই শিক্ষা লাভের ক্ষেত্রেও কিন্তু কিছু ইনগ্রিডিয়েন্টস দরকার। ঠিক তোর আমাদের তোর আমার সকলের পছন্দের মতো বিরিয়ানির মতো। সেগুলো কি কি আজ আমরা তাই এটা ছট করে শিখবো যে আমাদের শিক্ষা লাভের ইনগ্রিডিয়েন্টস গুলো কি কি। দেখ আমরা একদম বিরিয়ানির মতন করে শিখবো, ঠিক আছে? দেখ বিরিয়ানি রান্না করতে গেলে যে ইনগ্রিডিয়েন্টস দরকার প্রচুর, সেরকমই আমাদের শিক্ষা লাভ করতে গেলেও কিন্তু বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস দরকার। কেননা শিক্ষা কিন্তু কোনো একটা বিষয়ের দ্বারা সম্ভব না। তুই কি শুধুমাত্র চাল দিয়ে আর আলু দিয়ে বিরিয়ানি রান্না করতে পারবি? পারবি না, ওটা কি হয়ে যাবে? সেদ্ধ ভাত হয়ে যাবে, রাইট? তো তার মানে বিরিয়ানি রান্না করতে এরকম প্রচুর ইনগ্রিডিয়েন্টস দরকার। সেরকমই শিক্ষার জন্য কিন্তু আমাদের অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস দরকার। কি কি? টিচার দরকার, স্টুডেন্ট দরকার, আমাদের পাঠ্যক্রম মানে সিলেবাস দরকার, বিভিন্ন সহপাঠ্যক্রম বা কারিকুলাম অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে সেটা দরকার। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পরিবেশ, যে আমরা কোন এনভায়রনমেন্টে আমরা জ্ঞান অর্জন করছি। এইবার আমরা এই ইনগ্রেডিয়েন্টসগুলো সম্পর্কে আমাদের একটু একটু করে জানতে হবে। আচ্ছা, তোরা কি জানিস যে যে কোনো সিনেমার তো একজন তো নায়ক থাকে না, একদম পছন্দ। তোদের পছন্দের নায়ক কে রে? একটু লেখ, একটু কমেন্ট করতে, একটু তোদের পছন্দের নায়ক। কেন আমাদের সকলেরই কিন্তু পছন্দের নায়ক রয়েছে, আমারও রয়েছে, কিন্তু আগে তোরা বলবি তারপর আমি বলবো। আমিও ঠিক বলবো তোদের মধ্যে। তোরা একটু লেখতে দেখি যে তোদের কাকে ভালো লাগে, পছন্দের তোদের নায়ককে। যেটাই বলছি যে প্রত্যেকটা সিনেমার যেরকম একজন নায়ক থাকে, হিরো থাকে, হিরো না থাকলে কি কোনো সিনেমা থাকবে? কোনো সিনেমা চলবে না। ঠিক সেরকমই তোরা কি জানিস যে আমাদের এই শিক্ষা লাভের ক্ষেত্রে মানে পুরো এডুকেশন সিস্টেমটার হিরোকে জানিস? পুরো এডুকেশন সিস্টেমটার হিরো হচ্ছিস তুই, মানে স্টুডেন্ট। তুই, তোর বন্ধু, মানে আমরা তোরা সকল স্টুডেন্টরা। স্টুডেন্ট ছাড়া কিন্তু এডুকেশন পসিবল নয়। তাই বলা হয় এডুকেশনের হিরো হচ্ছিস তোরা। এই একজন স্টুডেন্টকে তাহলে কিরকম হতে হবে? যে কোনো স্টুডেন্টকে সময়, এবার দেখ অনেকেই তো প্রচুর, আমাদের দেশে প্রচুর নায়ক রয়েছে, তো সব নায়কদেরকেই কি আমাদের সকলের ভালো লাগে? লাগে না। একজন স্পেসিফিক কোনো মানুষ রয়েছে, স্পেসিফিক আমাদের একদম খুব পছন্দ, একদম ক্রাশ আমরা যাকে বলতে পারি, তাই তো? সেই ক্রাশ মানে তার মধ্যে একদম প্রচুর সব গুণ সেই ক্রাশের মধ্যে একদম বড় বড় রয়েছে, তাই না? তার ছবি দেখলেই একদম ব্যাস দিল একদম পাগল হয়ে গেল, তাই না? তো এই যে দিল পাগল যে হয়ে যাচ্ছে, তো তার জন্য কি দরকার না সেই তোর পছন্দের সেই নায়কের মধ্যে কিছু গুণগুলো থাকা দরকার। তাই সেরকমই একজন স্টুডেন্টের মধ্যেও কিন্তু কিছু গুণ থাকা দরকার। কিরকম না, একজন স্টুডেন্টকে জ্ঞান অনুসন্ধানকারী হতে হবে। মানে একজন স্টুডেন্ট মানে সে শুধুমাত্র বইয়ের মধ্যে সারাক্ষণ মুখ গুজে শুধু জ্ঞান অর্জন করবে সেটা কিন্তু নয়। বইয়ের বাইরের জগৎ থেকেও যে প্রচুর আমরা জ্ঞান অর্জন করতে পারি সেটার দিকে নজর দেবে। একজন স্টুডেন্টকে সবসময় কৌতূহলকারী হতে হবে, যে এটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে, সেটা কি হচ্ছে, কেন হচ্ছে, কি দরকার, সে কৌতূহলকারী হতে হবে। তাকে সক্রিয় হতে হবে, মানে অ্যাক্টিভলি, ও আচ্ছা টিচার তো পড়াচ্ছে, ঠিক আছে আমি আর কি বা করবো, কি লাভ, এইরকম যদি একটাই গাছের ভাব হয় না, তাহলে কিচ্ছু, সে কিন্তু আসলে স্টুডেন্ট হিসেবে কিছুই তার জ্ঞান লাভ হচ্ছে না। সুতরাং একজন স্টুডেন্টকে কিন্তু সবসময় কি থাকতে হবে?
অ্যাক্টিভ থাকতে হবে। এইবার হচ্ছে এই টিচার, এই যে স্টুডেন্ট বলছি, স্টুডেন্টেরও কিন্তু বিবর্তন করে। যেরকম আমাদের আজকের যুগে দাঁড়িয়ে সিনেমার তো একটা ইভলিউশন হয়েছে না, যে আগেকার দিনে যে ধরনের সিনেমা চলতো এখনকার দিনে কি সেই রকম সিনেমা চলে? চলে না। সিনেমার প্রচুর চেঞ্জ হয়ে যাচ্ছে। তোরা একটু বলবি তো, একটু কমেন্টে লিখবি যে তোদের কোন সিনেমাটা সব থেকে ফেভারিট, যে মন খারাপ হোক মন ভালো হোক সিনেমা দেখতে ইচ্ছা করে যাই হোক না কেন আমি ওই সিনেমাটাই দেখবো, হিন্দি বাংলা যা খুশি আমি দেখবো। তোদের পছন্দের সিনেমা কোনটা একটু লিখবি তো ওখানে। ঠিক সেরকমই দেখ, সিনেমার যেরকম ইভলিউশন ঘটেছে সেরকমই স্টুডেন্টেরও কিন্তু ইভলিউশন ঘটেছে। আগের স্টুডেন্ট থেকে এখনকার স্টুডেন্ট। আগের স্টুডেন্টরা কি ছিল, ও আচ্ছা টিচার এটা বলেছে মানে এটাই পরীক্ষায় আসবে, আমি শুধু এটাই পড়বো, এর বাইরে আমি আর কিছু পড়বো না। আজকের যুগে কিন্তু স্টুডেন্ট সেটা নয়। আজকের যুগে দাঁড়িয়ে আমি টিচার হিসেবে তোকে যাই পড়াই না কেন, তুই কিন্তু সেই জিনিসটা কোথা থেকে তুই পড়বি বা শুনবি, তোর হাতে যে স্মার্টফোনটা রয়েছে। মানে আজকের যুগে দাঁড়িয়ে স্টুডেন্টরা অনেক বেশি টেকনোলজির ওপর কিন্তু ডিপেন্ড হয়ে পড়েছে। যে আগেকার দিনে স্টুডেন্টরা ছিল টিচারদের ওপর ডিপেন্ড করে, যে টিচার যা বলবে অন্ধের মতন আমি সেটা বিশ্বাস করে নেবো। এখনকার যুগে তোরা হয়ে গেছিস টেকনোলজির ওপর নির্ভর করছিস। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু টিচাররা শুধুমাত্র কি হয়, তোকে কিন্তু কি শুধু ওই বইটা সিলেবাসটা শেষ করায় না, তার বাইরে তোকে জ্ঞানও দিচ্ছে। এই স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা মেন জায়গা হচ্ছে আমাদের বংশগতি। তোরা সকলেই জানিস যে সবাই দেখ, তুইও তো সেম বই পড়ছিস, সেম সিলেবাস পড়ছিস, আর তোর ভাইও সেম সিলেবাস পড়ছে, সেম টপিক পড়ছে, সেম ক্লাস তোরা দুজনে। তাহলে তোরা দুজনেই কি সেম রেজাল্ট করিস না। একজন হয়তো একটু বেশি ভালো রেজাল্ট করিস, আর একজন হয়তো একটু অ্যাভারেজ, তার জন্য মায়ের হাতে প্রচুর পিটানি খাস। এটা কেন ঘটছে জানিস? এটা ঘটে আমাদের এই যে বংশগতি, যে আমাদের পূর্বপুরুষদের বংশ, তাদের থেকে আমরা কিছু না কিছু এই যে গুণগুলো যে পাচ্ছি, সেটাও কিন্তু আমাদের একজন স্টুডেন্টদের ক্ষেত্রে বংশগতি ভীষণ গুরুত্বপূর্ণ একটা উপাদান। সুতরাং শিক্ষার উপাদান হিসাবে আমরা বংশগতি যেমন বলি, সেরকমই বংশগতির সাথে সাথে কিন্তু আমাদের এটাও জরুরি জানা দরকার যে শিক্ষার উপাদান স্টুডেন্ট অবশ্যই, কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে বংশগতিও কাজ করছে। তুই পাচ্ছিস না, তোকে ধরে বেঁধে একদম মার দৌড় করে পড়ানো হচ্ছে, তাতে লাভ কি? লাভ কিচ্ছু হবে না। কেন? তুই তো সেইখানে বংশগতি, তোর পূর্বপুরুষদের, তুই হয়তো অল্প পড়ে প্রচুর কিছু পেরে যাচ্ছিস, প্রচুর দারুণ রেজাল্ট করছিস, কিন্তু তোর দেখা যাচ্ছে যে তোর ভাই হয়তো খুব কম পড়ছে কিন্তু পারছে না। মানে তুই হয়তো অল্প পড়ছিস, প্রচুর রেজাল্ট করছিস, তোর ভাই হয়তো অল্প পড়ছে, তার জন্য তোর মায়ের বকার চোটে হয়তো প্রচুর পড়েই যাচ্ছে কিন্তু পারছে না। কেন? বংশগতি সেই ক্ষেত্রে কারণ। ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে একদম টিচার, যেরকমই বললাম না স্টুডেন্টদের আজকালকার দিনে তার ইভলিউশন ঘটেছে, ঠিক সেরকমভাবে জানিস তো আজকের দিনে দাঁড়িয়ে একজন টিচারেরও কিন্তু ইভলিউশন ঘটেছে, টিচারেরও বিবর্তন ঘটেছে। টিচার মানেই সে ওই হাতে একটা বেত নিয়ে দাঁড়িয়ে থাকবে, কেন পারছিস না, হাতের মধ্যে দুম দুম করে বেত দিয়ে মারতে থাকছে। এটা কিন্তু একজন টিচারের রোল নয়। একজন টিচার হচ্ছেন তিনি যে তোকে প্রপারভাবে গাইড করবে, যে তোকে দিক নির্দেশ করে, যে তোকে বলবে কোনটা ভালো কোনটা খারাপ, যে সে যখন তোকে বলবে, এটাই হচ্ছে একজন টিচারের মূল জায়গা। একজন টিচার, আদর্শ টিচার তিনি যে তোকে ইভালুয়েট করবে, যে তোকে মূল্যায়ন করছে, যে করে বলছে, তোকে কিন্তু বলছে না তুই পারছিস না বলে তোকে প্রচুর মারতে থাকছে, নীল ডাউন করে দাঁড় করিয়ে দিচ্ছে, সে কিন্তু আদর্শ টিচার নয়। একজন আদর্শ টিচার তিনি যে কি করছে না, যে তোকে বোঝাচ্ছে যে তুমি কেন পারছো না, কেন কোন জায়গায় ভুল হচ্ছে। এইভাবে কিন্তু টিচারেরও ইভলিউশন করছে। এইখানে আমরা এই পরিবেশ, এইবার আমরা দেখবো একজন পরিবেশ সেটা কি ভূমিকা পালন, যে শিক্ষার তো অনেকগুলো উপাদান দেখলাম, এবার দেখবো পরিবেশের কি ভূমিকা। পরিবেশ মানে হচ্ছে যে তুই ওই টিচারের বাইরে গিয়ে আমরা চারপাশ থেকে কিন্তু অনেক কিছু শিখি। তোরা সব কিছু কি শুধুই আমার থেকে শিখিস, যে ম্যাম ঋতিকা ম্যাম কখন ক্লাসে এসে কি বোঝাবেন সেটা দিয়ে আমার একদম পুরো জ্ঞান লাভ সম্পন্ন হচ্ছে, সেটাই কি আসল? সেটা কিন্তু নয়। তুই কিন্তু আমার বাইরেও, আমি ছাড়াও তুই অনেকের কাছে, তোর আশেপাশে যা কিছু আমাদের চলছে সেখান থেকেও কিন্তু তুই অনেক কিছু জানতে পারিস, শিখতে পারছিস, সেগুলোই হচ্ছে কিন্তু
আসলে পরিবেশ। সুতরাং শিক্ষার এই উপাদানের ক্ষেত্রে পরিবেশ একটা বড় ভূমিকা পালন করে। এবার প্রশ্ন যে পরিবেশটা কি? পরিবেশটা দু ধরনের ভাগ করা হয়। আমরা ছোট থেকে তো পরিবেশ সম্পর্কে পড়ে আসি। পরিবেশের কিন্তু দুটো ভাগ রয়েছে, একটাকে বলে প্রাকৃতিক পরিবেশ আর একটাকে বলে সামাজিক পরিবেশ। প্রাকৃতিক মানে এই যে আমাদের প্রকৃতি, আকাশ বাতাস, এই সমস্ত জায়গাগুলো থেকে আমরা যে শিক্ষাটা অর্জন করি। তুই একটা গাছ দেখে গাছের থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি, তাই না? নদী থেকে, আমরা আমাদের চারপাশে প্রকৃতি থেকেও আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। ঠিক সেরকমই যে আমরা কিন্তু আমাদের সামাজিক পরিবেশ, আমাদের চারপাশে যা কিছু চলছে সেখান থেকেও কিন্তু তুই অনেক কিছু জিনিস শিখতে পারিস। তুই হয়তো একজন খুব ভালো স্টুডেন্ট, ঠিক আছে, তোর মধ্যে হয়তো পরীক্ষার হলে গিয়ে ওই টুকলি করা, চিট নিয়ে যাওয়া, ছোট ছোট করে মাইক্রো জেরক্সের চিট যেরকম নিয়ে যায় না ক্লাসে, তোর মধ্যে তো এই ধরনের গুণগুলো নেই। কিন্তু তোর সাথে এমন একটা বন্ধুর তোর আলাপ হয়েছে যে হয়তো এইসবে একদম এক্সপার্ট, যে সে হচ্ছে প্রচুর, তার মানেই হচ্ছে তার মনেই হয় যে আমি শুধু টুকলি করবো। তুই তার থেকে শিখছিস সেইগুলো, যে আচ্ছা আমি কেন বেকার করব, ও তো এত কিছু এই টুকলি ফুকলি করে তো এত নাম্বার পেয়ে যাচ্ছে, আমি বেকার খাটনি করে বাড়িতে বসে পড়াশোনাটা কেন করবো? আমি তো দেখি একটু রিলস ঘাটি, দুটো রিলস বানাই ইনস্টাগ্রামে গিয়ে। তুই যেটা ভাবছিস, মানে তোর এই যে দেখেছিস তোর আশেপাশের জগৎ, তোকে যেরকম অনেক সময় পজিটিভ তোর ওপর ইম্প্যাক্ট ফেলে আমাদের আশেপাশের জগৎ, সেরকমই কিন্তু অনেক সময় নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু তোর ওপরে ফেলতে থাকে। তো এইবারে আমরা দেখবো, তো সুতরাং মানব জীবনের ক্ষেত্রেই শিক্ষার্থী শিক্ষকের ভূমিকা বোঝা গেল, যে স্টুডেন্টদের মধ্যেও কিন্তু শিক্ষকের ক্ষেত্রে টিচার স্টুডেন্টদের যেরকম একটা সম্পর্ক, স্টুডেন্টদের নিজেদের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক, যে প্রত্যেকটা স্টুডেন্ট যেরকম একই ইউনিফর্ম পরে তারা স্কুলে যাচ্ছে, ক্লাস করছে, টিচারদের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক আমরা দেখতে পাই। এখন যদি তুই সবসময় দেখতে থাকি যে আমি এখানে ক্লাস করাতে এসে আমাদের এখানে আরেকজন ম্যামের নামে প্রচুর তোর কাছে বাজে মন্দ কথা বলছি, তোর কি ভালো লাগবে? সেই জিনিসটা তোর মধ্যেও কিন্তু সেটা একটা ইম্প্যাক্ট ফেলবে। সুতরাং টিচারদের মধ্যেও সম্পর্কটা কিন্তু ভালো থাকা খুব জরুরি। সবসময় যে বলা হয় না যে স্টুডেন্টরা নিজেদের মধ্যে যেন ঝামেলাঝাটি কিছু না করে, সুতরাং স্টুডেন্টদের মধ্যে এরকম সবসময় ঝামেলাঝাটি যেরকম করা উচিত নয়, সেরকমই টিচারদের মধ্যেও যে হিংসা রাগারাগি হচ্ছে, সেটা যদি আমি এখন তোর সামনে এসে সেটাকে প্রেজেন্ট করি, তার নেগেটিভ ইম্প্যাক্টটা কিন্তু এইখানেই পড়ছে। সুতরাং এটার দিকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এইবারে এই যে পরিবেশের কথা এবার আমরা দেখছিলাম, যে আমরা চারপাশের জগৎ থেকে যা কিছু শিখছি না কেন সেটাই হচ্ছে আমাদের এই যে পরিবেশ। এই পরিবেশ সম্পর্কে কিন্তু আমাদের শিক্ষা লাভ করা জরুরি। কেন না, পরিবেশের সম্পর্কে তুই যখনই শিক্ষা লাভ করবি না কেন, তখনই কিন্তু হচ্ছে তুই কিভাবে আশেপাশের জগতের সাথে, আমরা যে সবসময় একই পরিবেশে যে বসবাস করি তা নয়, আমরা আলাদা আলাদা পরিবেশের সাথে বসবাস করতে থাকি, আলাদা পরিবেশে থাকি। তো তার সাথে সেই পরিবেশটাকে আমরা কি করে অ্যাডাপ্ট করব, সেই পরিবেশটাকে আলাদা পরিবেশটা কি করে অ্যাডাপ্ট করব, এটা আমাদের শেখায়। আমাদের পরিবেশ কি হয়েছে এখনকার দিনে, প্রচুর এখন এই হোটেল রেস্তোরাঁর জন্য এত বড় বড় শপিং মল এইসবে যাওয়ার চক্করে আমাদের কি হচ্ছে, প্রচুর পরিবেশ দূষিত হচ্ছে। আমরা গাছপালা কেটে ফেলছি, শুধুই বাড়িঘর শপিং মল এসব তৈরি করে ফেলছি। তার মানে আমাদের পরিবেশ দূষণ সম্পর্কে আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যাওয়্যার হতে হবে, সচেতন হতে হবে। পরিবেশ দূষণটাকে আমাদের যতটা সম্ভব কমাতে হবে। সেই সমস্ত কিছু কিন্তু আমাদের শেখাকে পরিবেশ শিক্ষা। এইবারে হচ্ছে আমাদের এই পাঠ্যক্রম। আচ্ছা, শুধু কি তোদের মনে হয় যে বই পড়ে আমাদের আমরা একদম সব জানতা হয়ে যেতে পারি? মনে হয় যে আমরা বই পড়েই সব জানতা হয়ে যেতে পারি? সেটা কিন্তু নয়। বই পড়ে কিন্তু আমরা কখনো সব জানতা হতে পারি না। তো আমাদের এই পাঠ্যক্রম সেইখানে একটা ভূমিকা পালন করছে। আমাদের আগেকার দিনের পাঠ্যক্রম আর এখনকার দিনের পাঠ্যক্রমের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। পাঠ্যক্রম মানে হচ্ছে কারিকুলাম, যেটা এসেছে একটা ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ পাঠ্যক্রম মানেই বলছে যে তুই যখন কোন একটা বিশেষ কিছু জিনিস অ্যাচিভ করতে চাইছিস, সেই জিনিসটা অ্যাচিভ করবার জন্য, ঠিক আছে, অ্যাচিভ করবার জন্য তুই যে একদম লাগাতারভাবে লেগে পড়েছিস যে না আমি ওটা অ্যাচিভ করবই, তার জন্য যে পড়াশোনাটা করছিস, দ্যাট ইজ পাঠ্যক্রম। সেটা তোর বইয়ের মধ্যে ইনক্লুড থাকতেও পারে, তুই নাও থাকতে পারে। পাঠ্যক্রমের আগেকার যে ধারণাটা ছিল গতানুগতিক পাঠ্যক্রম, সেই গতানুগতিক পাঠ্যক্রমে শুধুমাত্র বইয়ের ওপরে গুরুত্ব দেওয়া হতো। পুঁথিগত শিক্ষা, বইতে যা আছে তুমি শুধুমাত্র সেটা পড়বে, ওর বাইরে কিছু দেওয়া যাবে না। তোকে অতিরিক্ত পরিমাণে ভাষার ওপর গুরুত্ব দেওয়া হতো, কোনো দিনের জন্য চেঞ্জ হতো না পাঠ্যক্রম। আগেকার দিনে পাঠ্যক্রম এক জিনিস, এক টপিক, এক সাবজেক্ট যা ছিল একই জিনিস গতানুগতিক পড়েই যাচ্ছে। এখনকার যুগে এসে কিন্তু এই জিনিসটা পাল্টেছে। এখন কিন্তু এই
আধুনিক পাঠ্যক্রমের ধারণাটা এটা কিন্তু এসেছে। আজকের দিনে দাঁড়িয়ে পাঠ্যক্রম মানে কিন্তু শুধু বইয়ের মধ্যে যা রয়েছে সেটা কিন্তু নয়, তুই বইয়ের বাইরে থেকে যা কিছু শিখছিস না কেন সেটাও কিন্তু হচ্ছে কি না এক প্রকার পাঠ্যক্রম। তুই হাতে কলমে অনেক কিছু জিনিস শিখতে পারছিস, গান করছিস, খেলাধুলা করছিস, শারীরিক শিক্ষা ফিজিক্যাল এডুকেশন পড়ছিস, যখন তার মাধ্যমে কিছু শিখতে পারছিস। তুই যখন নিজের হাতে কিছু একটা বানাচ্ছিস, ক্রাফটের কিছু বানাচ্ছিস, তার মানে সেখান থেকে তুই শিক্ষা অর্জন করতে পারছিস। এটাও কিন্তু হচ্ছে এখনকার যুগে কিন্তু এটাই হচ্ছে আসল পাঠ্যক্রম, মানে আধুনিক পাঠ্যক্রম যেটাকে আমরা বলি। সুতরাং গতানুগতিক পাঠ্যক্রম যেটা আগের পাঠ্যক্রম, সেটার লক্ষ্য হচ্ছে একটাই, যে তোকে শুধু ওই ডিগ্রি, তুমি মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো, গ্র্যাজুয়েশন করেছো, শুধুমাত্র তোকে কটা ডিগ্রি সার্টিফিকেট দেবে। এটা ছিল আগেকার যুগের পাঠ্যক্রম। এখনকার যুগের পাঠ্যক্রম মানে কিন্তু সেইটা উদ্দেশ্য নয়। আজকের দিনে দাঁড়িয়ে সিলেবাসগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে যে তোকে কিভাবে এই শ্রেণীকক্ষটার বাইরে গিয়ে তোকে শিক্ষাটা দেওয়া হবে। তো এইখানে পাঠ্যক্রম গঠনের ক্ষেত্রে কিন্তু পাঠ্যক্রম কি করছে না, একটা শিশুর সামাজিক বিকাশ ঘটায়, তার মানসিক বিকাশ ঘটায়, সমস্ত রকম সার্বিক দিক থেকে কিন্তু বিকাশ ঘটায়। এর সাথে লাস্ট যে আমাদের শিক্ষার উপাদান রয়েছে সেটা হচ্ছে সহ পাঠ্যক্রম। সহ পাঠ্যক্রম মানে কি ম্যাম? সহ পাঠ্যক্রম মানে হচ্ছে যে শুধুমাত্র যে তুই বাংলা, ইতিহাস, ভূগোল এই ধরনের সাবজেক্টিভ, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক এগুলো পড়বি তা কি না। আমাদের ছোটবেলার স্কুলে মনে আছে যে এই ধরনের ক্লাসগুলোর সাথে সাথে অন্যান্য বেশ কিছু পিরিয়ড থাকতো না স্কুলে, যে হাতের কাজের একটা পিরিয়ড থাকতো, খেলাধুলার পিরিয়ড থাকতো, কি থাকতো? তো আমার এই ধরনের পিরিয়ডগুলো কিন্তু আমার তো আমাদের প্রত্যেকের এই ধরনের ক্লাসগুলো ভীষণ পছন্দ। উফ বাবা, ওই অঙ্কের ক্লাস, ইতিহাসের ক্লাস এতক্ষণ ধরে করে আমার ভালো লাগছে না, কখন এই মজাদার ক্লাসগুলো আসবে, ভালো লাগতো। তো কেন করা হতো? এইগুলোকে বলা হয়, এই যে আলাদা আলাদা এই যে ক্লাসগুলো থাকতো এগুলোকে বলে সহপাঠ্যক্রম, যাতে একটা স্টুডেন্টের সব রকমের উন্নতি হয়। শুধুমাত্র এই বই পড়ে ডিগ্রি অর্জনটা সেটা যাতে তার আসল উদ্দেশ্য যাতে না হয়, বই পড়ের বাইরে গিয়ে সে যাতে সার্বিক সব রকমের যাতে তার জ্ঞানটা থাকে, সেটাকেই বলা হয় কিন্তু কি না সহ পাঠ্যক্রম। সুতরাং একজন স্টুডেন্ট মানেই কিন্তু বা শিক্ষা মানেই হচ্ছে যে সেইটা শুধুমাত্র ওই বই পড়ে আমি পুরো জ্ঞানটা অর্জন করব সেটা কিন্তু নয়। শিক্ষা মানে হচ্ছে যাতে আমি সব রকমভাবে সার্বিক দিক থেকে আমার যাতে পুরো জ্ঞান অর্জন হয়। ঠিক আছে, তাহলে দেখ আমরা কত এক চুটকিতে, প্রথমে বললাম না একদম এক ঝলকে এক চুটকিতে আমরা শিক্ষার উপাদান, শিক্ষা আমরা কোথা থেকে জানবো, শিক্ষার উপাদানগুলো কিন্তু আমরা এক ঝলকে কিন্তু দেখে ফেললাম। এবার কি মনে একটু হলেও কিউরিওসিটি জাগছে যে ম্যাম এই জিনিসটা কি এরকম এক চুটকিতেই পড়ে ফেলা সম্ভব? না, এইটাকে কিন্তু আমাদের এটাকে কিন্তু কি করতে হবে না, আমাদের এই জিনিসটাকে আমাদের ফোনের প্লে স্টোর থেকে কিন্তু তোরা অ্যাপটা ইনস্টল কর। এই ধরনের ক্লাসগুলো যেটা তোকে এখন এক চুটকিতে বলে দিলাম, ক্লাসে কিন্তু ভালোভাবে ডিসকাস করা হয়েছে এবং কোশ্চেনও কিন্তু ইমিডিয়েটলি ক্লাসেই সলভ করানো হয়েছে। তাহলে আশা করি ক্লাসটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে এক্ষুনি কমেন্টে একটা থাম্ব দিয়ে দে, আর যদি না ভালো লেগে থাকে তাহলে একটা ক্রস ইমোজি কিন্তু এক্ষুনি কমেন্টের সেকশনে দিয়ে যা। তাহলে যারা বুঝতে পারবি না আমি কিন্তু তাদেরকে পার্সোনালি বোঝানোর চেষ্টা করো। ঠিক আছে, তাহলে সকলকে আশা করি সকলের সাথে আমার ওই অ্যাপে দেখা হবে। সকলকে টাটা বাই বাই, ভালো থাকবি এবং ক্লাসটা কিন্তু মন দিয়ে কর।